মিয়ানমারের শরণার্থী সংকটের স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। নিউ ইয়র্কে বারাক ওবামার শরণার্থী বিষয়ক সম্মেলনে শেখ হাসিনা উদ্বাস্তুদের মানবিক জীবন ফিরিয়ে দেওয়ার আহ্বান। সাংগঠনিক গোপনীয়তা রক্ষার কয়েক মাস পরপরই নেতৃত্ব পরিবর্তন করছে নব্য জেএমবি। 5 শীর্ষ নেতাকে ধরলে নিয়ন্ত্রণে আসবে দলটি, দাবি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। ভিসা প্রক্রিয়া নয়াদিল্লিতে স্থানান্তরের পর ব্রিটিশ হাই কমিশনের সিলেট কনস্যুলেট অফিস বন্ধের সিদ্ধান্ত, আবারও কার্যক্রম চালুর দাবি প্রবাসীদের। ছেলের দেয়া আগুনে পোড়া হতভাগ্য বাবা মারা গেলেন ঢাকা মেডিকেলে। মোটরসাইকেল কিনে না দেয়াতেই ফরিদপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। এবং রাজধানীর গাবতলী হাটে পশু কিনতে এসে চাঁদাবাজি ও হয়রানির শিকার মাংস ব্যবসায়ীরা, অভিযোগ অস্বীকার হাট কর্তৃপক্ষের। মার মুখে অবস্থানে দুপক্ষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। মিয়ানমারের শরণার্থী সংকটের স্থায়ী সমাধানে প্রতিবেশী দেশটির নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে শরণার্থী বিষয়ক সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ 3 দশকেরও বেশি সময় ধরে মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যক উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে। এ সময় শরণার্থীদের মানবিক জীবন ফিরিয়ে দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘ সদর দফতর থেকে আমাদের নিয়োগ প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু জানাচ্ছেন বিস্তারিত। প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক লিডার সামিটে প্রায় 15 মিনিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। তিনি তার বক্তব্যে শরণার্থীদের বিষয়টি মানবিক বিবেচনায় বিবেচনা করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীদের দুঃখ দুর্দশার সাথে তিনিও একাত্ম। In 1975, 15th August, my sister and myself become refugee because my father was president. Bangabandhu Sheikh Mujibur Rahman was the president of Bangladesh, was assassinated along with my mother. My 3 brothers, younger one was only 10 years old. My uncle, and including 18 members of my family, was assassinated. For 6 years, we have to take shelter. We become refugee. After 21 years, I become Prime Minister of Bangladesh. I understand the sorrow and pain of those who become refugee. I urge our other international partners to remain engaged to solve this problem so that these people can go back to their country. প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধানে তিনি ইতিমধ্যেই মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে আলোচনা করেছেন। We took forward to working with the new Myanmar leadership to find lasting solution to this issue. I am already in touch with Aung San Suu Kyi. প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীরা যেন তাদের স্ব দেশে সসম্মানে ফিরে যেতে পারে, সেজন্য বিশ্ব নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করতে হবে। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত করতে উদ্বোধনী চিন্তা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশগুলোর নিজস্ব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বৃহত্তর সমঝোতা থেকে সুযোগ কাজে লাগাতে হবে। মঙ্গলবার সকালে জাতিসংঘে অনুষ্ঠিত সাউথ সাউথ কোঅপারেশন এক সেমিনারে প্রধানমন্ত্রী একথা বলেন। এছাড়াও নারী নেতৃত্ব ও উগ্রপন্থার ওপর এক বৈঠকে শেখ হাসিনা নারীর উন্নয়নে নেওয়া বাংলাদেশের পদক্ষেপগুলো তুলে ধরেন। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। উন্নত বিশ্বের বাইরে দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলোকে নিয়েই প্রতিষ্ঠা জাতিসংঘের সাউথ সাউথ কোঅপারেশনের। প্রতি বছরের মতো এবারও জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হয়েছে এবারের সভা। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11:30টায় জাতিসংঘ সদর দফতরে সাউথ সাউথ অ্যান্ড ট্রাইঅ্যাঙ্গুলার কোঅপারেশন ইন স্কেলিং আপ ইনোভেশন শীর্ষক এবারের বৈঠকের আয়োজক ছিল বাংলাদেশ। এতে অংশ নেয় দক্ষিণের উন্নয়নশীল দেশের নেতৃবৃন্দ।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি দেশের উদ্ভাবনী চিন্তা বিনিময় সবার জন্যই উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে। We propose to establish a South-South network of public organizations to develop a broader understanding and exchange of public sector innovations among the Global South. অন্য দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। It would also facilitate generating ideas, sharing experiences, and learning from each other. I urge my friends from the South to positively consider this proposal and ওই বৈঠকেই বাংলাদেশে সরকার ও জনগণের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগ এবং উন্নয়ন কৌশল তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। Implementing this vision of simplifying services, digitizing services. Although the overall goal was to digitize government services, the real goal was to provide benefit. How do we provide benefit to the citizens with these services? এরপর নরওয়ের প্রধানমন্ত্রীর আয়োজনে নারী নেতৃত্ব এবং উগ্রবাদের ওপর আয়োজিত বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। এ সময় নারীর উপর সহিংসতা ও উগ্রপন্থার বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্সের কথা ব্যক্ত করেন তিনি। To alert that space for building a sustainable future. Women actively play part in decision making and implementation. এর আগে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার আগে হোটেল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়াতে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর জং ইয়ং কিম। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। গত বছর বাংলাদেশিদের জন্য ব্রিটিশ ভিসা প্রক্রিয়া নয়াদিল্লিতে স্থানান্তরের পর এবার ব্রিটিশ হাই কমিশনের সিলেট কনস্যুলেট অফিস বন্ধ করা হচ্ছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট প্রবাসীরা। এ অবস্থায় কনস্যুলেট অফিসের কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। বর্তমানে যুক্তরাজ্যে প্রায় 10 লাখ বাংলাদেশি বসবাস করছেন, যার 90% সিলেট অঞ্চলের অধিবাসী। আর ব্রিটিশ ভিসা প্রত্যাশীদের মধ্যে 90% সিলেটবাসী। তাদের সুবিধার্থে 2001 সালে সিলেটে ব্রিটিশ হাই কমিশনের কনস্যুলেট অফিস খোলা হয়। এই অফিসের মাধ্যমে ব্রিটিশ পাসপোর্ট, ভিসা আবেদন, অবসর ভাতা সহ নানা কার্যক্রম শুরু করা হয়। ব্রিটিশ ছেলে মেয়েদেরকে অনেক সময় জোর করে বিয়ে দেওয়া হতো। এইসব ব্যাপারে সমাধান সহায়তা এই অফিস থেকে করা হতো। ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশনগুলো এখানে রিসিভ করা হতো, এখান থেকেই পাসপোর্ট ডেলিভারি দেওয়া হতো। গত বছর ব্রিটিশ ভিসার প্রক্রিয়া দিল্লিতে স্থানান্তরের পর এবার সিলেটের কনস্যুলেট অফিসটিও বন্ধ করে দেওয়া হচ্ছে। এই অফিসে কেউ থাকে না, এটা কবে থেকে বন্ধ করে দিবে? এই অফিসের কার্যক্রম বন্ধে সিলেটের প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। এই অবস্থায় অফিসের কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন তারা। এর প্রতিক্রিয়া এমন হতে পারে যে হতাশায় তারা নিমজ্জিত হবেন। তারা হয়তো তাদের আস্থার জায়গাটি যখন চলে গেল, তারা দেশে আসা যাওয়া বন্ধ করতে পারেন। ইমিগ্রেশন বা পাসপোর্ট কনসুলার, পাসপোর্ট রিনিউয়াল, পাসপোর্ট অ্যাপ্লিকেশন, এই সমস্ত কার্যক্রম চালু থাকার জোর দাবি আমি জানাইতেছি। বাংলাদেশ ওভারসিজ সেন্টারের পরিসংখ্যানে দেখা গেছে 10,000 ব্রিটিশ অবসর ভাতাভোগী সিলেটে বসবাস করছেন। আর গড়ে 8 থেকে 10,000 ব্রিটিশ পাসপোর্টধারী সিলেটি বিভিন্ন কাজে দেশে অবস্থান করেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদ আরো থাকছে। গ্রাহকদের অজান্তেই গাইবান্ধার সাঘাটা উপজেলার সোনালী ব্যাংক থেকে লাখ লাখ টাকার ঋণ উত্তোলন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ছেলের দেয়া আগুনে পোড়া হতভাগ্য বাবা রফিকুল হুদা অবশেষে মারা গেলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মোটরসাইকেল কিনে না দেয়াতেই ফরিদপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। স্বজনরা জানান, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাবার কাছে মোটরসাইকেল দাবি করে ছেলে মুগ্ধ। কিনে দিতে অস্বীকার করায় বাবার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মারাত্মক দগ্ধ অবস্থায় প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় রফিকুল হুদাকে। সেখানে 6 দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মারা যান তিনি।
রাজশাহীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতবাড়ির ওপর উঠে ঘুমন্ত অবস্থায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা কেয়া পরিবহনের একটি নাইট কোচ রাজশাহীর বহরমপুর এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। বাসটি কুড়েঘরের ওপর উঠে গেলে বাসের চাপায় পিষ্ট হয়ে মারা যান ভেতরে থাকা বশির আহমেদ ও তার স্ত্রী রেশমা বেগম। এ সময় সড়কের পাশে থাকা ট্রাফিক সিগন্যাল খুঁটি ও রেলগেটের গার্ডরুমটিও ভেঙে যায়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে ছোটাছুটির সময় বাস যাত্রী সহ অন্তত 15 জন আহত হন। গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাস চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। আমরা 3 জন মুখামুখি ছিলাম, তো ওর কাছে যখন লাগাইছে কাঁচটা, তখন আমার মাথায় এসে লেগেছে। মাথায় লাগা যে রডটা ছিল, এই রড এসে আমার মাথাতে এইখানে আঘাত লেগেছে জোরে। ওই বাড়ির পাশে 2 জন মারা গেছে। মনে হয় ও বুঝতে পারেনি যে এখানে একটু টার্নিং আছে। সাংগঠনিক গোপনীয়তা বজায় রাখা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ফাঁকি দেয়া কিংবা গণমাধ্যমে নাম প্রকাশ হয়ে যাওয়া সহ কয়েকটি কারণে নব্য জেএমবি নিজেদের শীর্ষ নেতৃত্বে কয়েক মাস পরপরই পরিবর্তন আনে। সময় সংবাদকে কথা জানিয়েছেন কাউন্টার টেররিজমের কর্মকর্তারা। তারা বলছেন, এরই মধ্যে মারজান ও রাজীব গান্ধী সহ 5 শীর্ষ নেতার নাম পরিচয় তারা জেনেছেন। তাদের গ্রেফতার করতে পারলে অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে নব্য জেএমবি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশান ও শোলাকিয়া হামলার পর ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশের 4টি অভিযানে নব্য জেএমবির মোট 16 জন নিহত হয়। এদের মধ্যে তামিম চৌধুরী সহ কমপক্ষে 7 জন শীর্ষ পর্যায়ের নেতা বলে দাবি পুলিশের। পুলিশ বলছে, এখন পর্যন্ত আরো 5 জন দুর্ধর্ষ জঙ্গিকে আইনের আওতায় আনা যায়নি। এদের মধ্যে রয়েছে নব্য জেএমবির কমান্ডার মারজান, প্রশিক্ষণের সমন্বয়ে থাকা রাজীব গান্ধী ওরফে সুভাষ ওরফে জাহাঙ্গীর, বাশারুজ্জামান ওরফে চকলেট এবং রিপন ও খালিদ। 5 জনের মধ্যে রিপন ও খালিদ ভারতে পালিয়ে গেছে বলে ধারণা পুলিশের। পুলিশ বলছে, গুলশান হামলার আগে 3 দফায় মোট 50,30,000 টাকা আসে। দেশে এ টাকা গ্রহণ করে বাশারুজ্জামান ওরফে চকলেট। মোস্ট ওয়ান্টেড তালিকাটা বেসিক্যালি একটা ডাইনামিক তালিকা। প্রতি 3 মাস অন্তর অন্তরই আমরা পরিবর্তন করি এবং সাইক্লিক ভাবে লিডারশিপটা তারা চেঞ্জ করে। ইসলাম মারজান, যার একটা বড় ভূমিকা ছিল, মোহাম্মদ বাশারুজ্জামান নামে আরো একজন, যার যে ওদের সংগঠনের চকলেট নামে পরিচিত, তারও একটা বড় ভূমিকা এই গুলশান হত্যাকাণ্ডের ঘটনায় রয়েছে। টপ লেভেলের অধিকাংশ সদস্যই গত 1 বছরে কোনো না কোনো ভাবে আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে। পুলিশ বলছে, গুলশান হামলার নেপথ্যে থাকা পলাতক মারজান নব্য জেএমবির অপারেশনাল কমান্ডার। রাজীব গান্ধী কাজ করছে উত্তরাঞ্চলের প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে। গুলশান হামলায় 2 জন এবং শোলাকিয়া হামলায় 1 জন কর্মী সরবরাহ করেছে সে। বাশারুজ্জামান আইটি বিশেষজ্ঞ এবং রিপন ও খালিদ কাজ করছে সংগঠক হিসেবে। রাজীব গান্ধী নামে একজনের নাম, সেও আসলে এই গুলশান এর ঘটনায় এবং শোলাকিয়ার ঘটনায় 3 জন টেররিস্ট সে নিজে সরবরাহ করেছে, প্রশিক্ষণ সে আগেই দিয়েছিল। কাউন্টার টেরোরিজম কর্মকর্তা বলছেন, নব্য জেএমবির মোট লোকবল সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন তারা। সে অনুযায়ী চলছে তাদের নিষ্ক্রিয় করার চেষ্টা। তাদের মেম্বার্স, তাদের আক্রমণ ভাগের লোকজন, তাদের নেতৃত্ব, তাদের উইপেন্স আর্মস, সেটা 1/10 এর মতো এখন আছে। জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ পুলিশ কর্মকর্তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। র্যাবের ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুরান ঢাকার কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে চলছে অভিযান। সেখানে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, আমি আপনাকে সকাল থেকে যেটা বলছিলাম যে সকাল থেকেই পুরান ঢাকার বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে যে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছিল সেটি এখনো চলছে। এবং সবচেয়ে আসলে আশ্চর্যের বিষয় হলো, আমরা এখন যে হাসপাতালগুলোতে আছি র্যাবের অভিযান চলছে, এগুলো কিন্তু একদম দেশের সবচেয়ে বড় বড় নামকরা হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার। আপনি যদি দেখেন, আমরা এই মুহূর্তে একটি সেরকমই খুব নামকরা দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে এবং আমরা রয়েছে একটি পরীক্ষাগারে, বা যেটি আমরা ল্যাব বলে থাকি মূলত। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু র্যাব এবং যারা রয়েছেন ম্যাজিস্ট্রেট, তারা কিন্তু এই মুহূর্তে এখানে একটি অভিযান পরিচালনা করছেন। এবং সবচেয়ে যেটি আশঙ্কার বিষয় হলো যে এসব আমরা ল্যাবে দেখেছি যে বেশিরভাগ ল্যাবেই কিন্তু মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন কেমিক্যাল দিয়ে এখানে আসলে পরীক্ষা করা হচ্ছে এবং সেখানে কিন্তু সেই পরীক্ষা করার কারণে কিন্তু তারা বলছেন যে মৃত্যু ঝুঁকিও বেড়ে যাচ্ছে আসলে বিভিন্ন যারা রোগী রয়েছেন। আমরা যদি একটু কথা বলি র্যাবের যিনি অভিযান পরিচালনা করছে, র্যাবের ডেপুটি ডিরেক্টর মাহবুব আলমের সাথে, যে আপনারা মূলত আজকে আসলে কি বিষয়ে অভিযানটা করছেন,
করছেন, আর এখানে মূলত আশঙ্কার বিষয়টি আসলে কি হয়ে দাঁড়ায় রোগীদের জন্য একটু আমাদেরকে জানান। জি, ধন্যবাদ। নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে র্যাবের মোবাইল টিম এখানে বিভিন্ন ডায়াগনোসিস সেন্টারকে, বিভিন্ন হসপিটালকে তদারকির অংশ হিসাবে আমরা আজকে এখানে এসেছি। তো এসে যেটা আমরা দেখেছি যে এখানে হচ্ছে বেশ কিছু বাল্ক অফ যে রিপোর্ট, যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক সাইন করা, যেটা হচ্ছে অ্যাডভান্স সাইন করা, অথচ রিপোর্ট এখানে দেওয়া হয় নাই। তো এতে করা হয়েছে কি যে রুগীরা ভুগি হচ্ছে, রুগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এখানে রুগীদের অনেক প্রপার ডায়াগনোসিস হওয়ার কথা ছিল যেভাবে সেখানে হচ্ছে না, তাতে করে রুগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এর প্রেক্ষিতে আমাদের দেশ থেকে রুগীরা সেবার মান ভালো না পেয়ে বিদেশে চলে যাচ্ছে। রোগীদের জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। অবশ্যই যদি আপনি একটা বিষয় লক্ষ্য করেন, যদি ডায়াগনোসিসটা হচ্ছে রোগের নির্ণয়ের প্রথম ধাপ, সেটা যদি সঠিকভাবে না করা হয়, সেটা যদি সঠিকভাবে যথাযথভাবে না করা হয়, তাহলে সঠিকভাবে তার রোগটা নির্ণয় করা যাবে না। সঠিক রোগ নির্ণয় করতে না পারলে তার যে রোগ চিকিৎসা সেটা সঠিকভাবে হবে না। এটা রোগীর জন্য অবশ্যই ক্ষতিকারক বিষয়। সঞ্জনা, আপনি যদি আসলে বলছিলাম, আমি যদি একটু আপনাকে দেখাই যে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পুরো একটি সাদা একদম একটি প্যাড রয়েছে, সেখানে কিন্তু ডাক্তারের সিগনেচার রয়েছে, কিন্তু ভিতরে কিন্তু কোনো আসলে এখনো কিছু পরীক্ষার কোনো ফলাফল কিছুই লেখা হয়নি। তো মূলত বুঝতেই পারছেন আসলে যে আমাদের যারা সাধারণ রোগী রয়েছেন দেশের, তারা আসলে কত টাকা আশঙ্কার মধ্যে থেকে দেশের বিভিন্ন বড় বড় ল্যাব রয়েছে বা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সেখানে পরীক্ষা করেন, এবং তারা এখানে যারা অভিযান পরিচালনা করছেন তারা কিন্তু বলছেন যে এর কারণে কিন্তু সাধারণ রোগীদের জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তো মূলত আমার কাছে পুরান ঢাকা থেকে যে র্যাবের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চলছে, এই ছিল সবশেষ খবর। সঞ্জনা, পুরান ঢাকার কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে চলছে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সেখান থেকে আমাদের জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। চলে যাচ্ছি পরের খবরে। রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীতে পশু কিনতে এসে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির শিকার হচ্ছেন মাংস ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ইজারাদার লোকজন দিয়ে খাজনার নামে চাঁদাবাজি করছেন। তবে হাটের পরিচালক সব অভিযোগ অস্বীকার করে বলছেন, মাংস ব্যবসায়ীরাই প্রতিনিয়ত তাদের খাজনা ফাঁকি দিয়ে লোকসানে ফেলার চেষ্টা করে। এসব কারণে উভয় পক্ষই রয়েছে মারমুখী অবস্থানে। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। বাবার পেশায় ধরেছেন রনি। গাবতলী হাটে পশু কিনে মোহাম্মদপুর কৃষি মার্কেটে বিক্রি করা তার পারিবারিক ব্যবসা। মাংসের দোকানটি লাইসেন্স করা তার বাবার নামে। নিজের নামে কেন লাইসেন্স নেই, এই অভিযোগ তুলে হাট কর্তৃপক্ষ তার কাছ থেকে পশু প্রতি বাড়তি খাজনা আদায় করে সারা বছরই। তাদেরকে যদি আমরা কোনোভাবে কমপ্লেন দেই, তারা মানে পশুদের মতো আমাদের সাথে ব্যবহার করছে। তোরা নিলে নেল, আলে আমার হাটের থেকে বেরো। আমরা যদি কমে আনতে পারবো তো জনগণ কমে পাবে। যদিও মাংস ব্যবসায়ীদের অভিযোগ, লাইসেন্স তদারকির কোনো এখতিয়ার নেই ইজারাদারের। ইজারার শর্তেও সে কথা উল্লেখ নেই। নিয়ম অনুযায়ী মাংস ব্যবসায়ীদের জন্য নির্ধারিত খাজনা গরু প্রতি 50, মহিষ 70 এবং খাসি 15 টাকা। কিন্তু এসব নিয়মের কোনো তোয়াক্কা নেই গাবতলী হাটে। 300 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত উনি খাজনা আদায় করেন, যার কাছে যেমন ইচ্ছা। অনিয়ম বন্ধে হাইকোর্টে রিট করেছেন মাংস ব্যবসায়ীরা। বাড়তি খাজনা আদায়কে অবৈধ ঘোষণা করে রুলও জারি করেছেন হাইকোর্ট। হয়রানি বন্ধে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের বেশ কয়েকটি দফতরে বহুবার লিখিত অভিযোগ করেও লাভ হয়নি। 5টা 2150 টাকা। আমার যদি জিজ্ঞাসা না, ওদিকে 5টা গরু হওয়া 250 টাকা। আমাকে তো এগুলো জিজ্ঞাসা না, অফিসে তবে এসব অভিযোগ অস্বীকার করে হাট কর্তৃপক্ষের দাবি, লাইসেন্স দেখবার দায়িত্ব তাদেরই। আমরা দেখবো, হ্যাঁ আমরা দেখবো না, যে আসবে তারা 50 টাকা করে দিয়ে দিবো। কিন্তু আমাদের হাটের এত কোটি টাকাতে হাট নেওয়ার কোনো থাকে না। লাইসেন্স এবং দোকান এই দুইটা যদি ঠিক থাকে, তাহলে ওনারা ওই 50 টাকা রেটে পাবে। ওনারা কি করে, ওই সেটা লাইসেন্স অনেকের নাই, অনেকের দোকান নাই, গরু এখান থেকে কিনে নিয়ে যেয়ে বিয়ে বাড়িতে দিয়ে দেয়। এসব কারণে মার মুখী অবস্থানে উভয় পক্ষই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার পলাশবাড়িতে বসেছে রংপুর বিভাগের সবচেয়ে বড় চামড়ার হাট। মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন পশুর চামড়া নিয়ে ক্রেতার জন্য হাটে অপেক্ষা করছেন। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু।
গাইবান্ধার পলাশবাড়ির এই চামড়ার হাটটি কিন্তু উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় একটি চামড়ার হাট হিসেবে পরিচিত। এই হাটে এখন পর্যন্ত অসংখ্য চামড়া এসেছে। চামড়া বিক্রেতারা বলছেন যে তারা মূলত গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই চামড়াগুলো সংগ্রহ করেছেন। প্রতিযোগিতা করে চামড়া কিনতে যাওয়ার কারণে আসলে কিছুটা বেশি দামে তাদেরকে চামড়াটা কিনতে হয়েছে। 25 টাকা দরে লবণ কেনা এবং এই চামড়ার যে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, তারপরে বাজার পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত এক একটি বড় চামড়ার দাম পড়েছে প্রায় 1800 টাকা পর্যন্ত। আর যে দু একজন পাইকার এই হাটে এসেছেন তারা এই চামড়াগুলোর দাম করছেন 1300 থেকে 1400 টাকা, অর্থাৎ একটি বড় চামড়ায় লস হচ্ছে প্রায় 400 টাকা করে। যে দাম বলতেছে তাতে আমাদের লস, অনেক লস, মানে চামড়া প্রতি প্রায় 200 টাকা, 250 টাকা, 300 টাকা নাই। দামে কিনছি আমরা বেশি দামে, এখন চামড়া তো লস হচ্ছে, টাকা ওঠে না। চামড়া বিক্রেতারা আমাদেরকে যেটি বলছেন, যদি এইবার এইভাবে এই লোকসান তারা করেন, আগামী দিনে তারা চামড়ার ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেবেন। কারণ মূলত দাদনের উপর টাকা নিয়ে, সুদের উপরে টাকা নিয়ে তারা এই চামড়ার ব্যবসাটা করে থাকেন। পচা জিনিস কিনে টাকা দিয়া কিনে যদি লস হয় তো ব্যবসা বাদ দিয়ে দেবো। এখন দাম না থাকায় লস হয়ে যাচ্ছে, লসে তো বিক্রি করা যাবে না। পলাশবাড়ির চামড়ার হাট থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদে আরো থাকছে। শিডিউল না থাকা ও খরচ বেশি হওয়ায় জনপ্রিয়তা পায়নি পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল। সড়ক পথের উন্নয়ন জরুরি মত অর্থনীতিবিদদের। পঞ্চগড়ে চা পাতার ফলন ভালো হয়েছে, তবে ন্যায্য মূল্য না পেয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি চাষিরা। তাদের অভিযোগ, নানা অজুহাতে 100 কেজি চা পাতা কেনা হয় 50 কেজির দরে। চা গবেষণা কেন্দ্রের কর্মকর্তা বলছেন, নতুন কারখানা গড়ে উঠলে ন্যায্য মূল্য পাবেন চাষিরা। আব্দুর রহিমের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রচন্ড গরমে ফোয়ারা দিয়ে পানি ছিটিয়ে সতেজ রাখার চেষ্টা চলছে চা বাগান। পরিচর্যা পেয়ে তরতর করে বেড়ে উঠছে চায়ের পাতা, যেন সবুজ গালিচায় মোড়ানো পুরো বাগান। আবহাওয়া অনুকূলে থাকায় পঞ্চগড়ে চা পাতার বাম্পার ফলন হয়েছে, তবে ন্যায্য মূল্য না পেয়ে বিপাকে পড়েছেন চাষিরা। তাদের অভিযোগ, কারখানা মালিকদের কাছে 100 কেজি চা পাতা বিক্রি করতে হচ্ছে মাত্র 50 কেজির দরে। এই অবস্থায় উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। ফ্যাক্টরিতে নিলে 500 কেজি নিলে আমার 250 কেজির দাম দেয়। প্রতি কেজি কাঁচা পাতার দাম পড়তেছে 12 টাকা হতে 13 টাকা। এইভাবে যদি চলতে থাকে তাহলে মানুষ আসলে চা বাগান আর করবে না। লেবারের বেতনও দিতে পারতেছি না, এখন এই পাতা কাটা ফেলাবো, যে এখানে যে লেবারটা লাগবে এই টাকাটাও আমার কাছে নাই। ফ্যাক্টরি মালিকগণ 40 থেকে 50% ডিডাকশন দিয়ে আমাদের বাকি টাকার মূল্য দেন। কারখানা কর্তৃপক্ষের দাবি, বাজার দর ওঠানামা করায় চা পাতার দাম কিছুটা কম। মূল্য যদি বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে কাঁচা পাতার মূল্য বৃদ্ধি করা যেতে পারে, তবে এই মুহূর্তে তাদের যে কাঁচা পাতার মূল্য বৃদ্ধির একটা দাবি আছে, এটা অযৌক্তিক। তবে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের কর্মকর্তা বলছেন, কারখানা সংখ্যা বাড়লে ন্যায্য মূল্য পাবেন চাষিরা। আরো 3-4টি চা কারখানা হতে যাচ্ছে পঞ্চগড়ে। এটা হলে পঞ্চগড়ের চা চাষিরা কিছুটা হলেও তাদের দুঃখটা বুঝবে। চা বোর্ড জানায়, পঞ্চগড়ে 2000 হেক্টর জমিতে চায়ের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5000 মেট্রিক টন। সময় সংবাদ, পঞ্চগড়। গ্রাহকদের অজান্তেই তাদের নামে লাখ লাখ টাকা ঋণ উত্তোলন করা হয়েছে। ঋণ পরিশোধের জন্য ব্যাংকে নোটিশ পাওয়ার পর ঘটনাটি ফাঁস হলে চরম দুশ্চিন্তায় পড়েছেন গ্রাহকরা। এ ঘটনায় গ্রাহকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী সোনালী ব্যাংকে। ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আশ্বাস দিয়েছেন, ঘটনাটি ছোট, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। ঋণের টাকা পরিশোধের জন্য সম্প্রতি গ্রাহকদের নোটিশ দেয় গাইবান্ধার সাঘাটা উপজেলার সোনালী ব্যাংক ভরতখালী শাখা। নোটিশ পাওয়ার পর গ্রাহকরা জানতে পারেন তাদের শিক্ষা, সোনালী ও মেডিকেল সঞ্চয় স্কিম, ইডিএস, এসডিএস ও এমডিএস এর বিপরীতে বিভিন্ন অঙ্কে ঋণ উত্তোলন করা হয়েছে। এ সম্পর্কে তারা কেউ কিছুই জানেন না। আমি এখান থেকে লোন করি নাই, আমার অ্যাকাউন্ট থেকে এসডিএস থেকে লোন কিভাবে করলো? আমার অ্যাকাউন্ট থেকে জালিয়াতি ভাবে টাকা উত্তোলন করছে। যেহেতু আমি টাকা
টাকা নেয়নি, যারা জালিয়াতি করছে তারাই ব্যাংক পরিশোধ করবে। সোনালী ব্যাংক একটা সরকারি প্রতিষ্ঠান, সেখানে যদি আমরা টাকা রাখতে কোনো ভয় পাইছিলাম আর রাখবো কোথায়? ম্যানেজার সাহেব সে নাই, সে আমাদেরকে রেখে পলাতক। আমরা এই টাকা পয়সা কোথায় রাখছে? সে জালিয়াতি করছে আমাদের সাথে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। ঘটনা জানার পর ব্যাংকের ম্যানেজারকে পাওয়া না গেলেও এই কর্মকর্তা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন। তাদের ডিপিসির অ্যাকাউন্টে লোন নেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ আমরা পাইছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যেহেতু তারা অভিযোগ করছে। তদন্ত আসবে কর্মকর্তারা, তারা এসে জিনিসটা বের করবে আসলে কিভাবে। গাইবান্ধায় সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, ঘটনাটি ছোট, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সাবেক ব্যাংক কর্মকর্তা বলছেন, ব্যাংক কর্তৃপক্ষ জড়িত না থাকলে এমন অনিয়ম সম্ভব নয়। কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো সে মেইনটেইন করবে। এর সঙ্গে ইনক্লুড আছে। আসলে কিন্তু ঘটনা ওইরকম না, ছোট্ট ঘটনা কিছু ঘটছে এটা নিশ্চিত। কিছু না কিছু না ঘটলে তো অন্য ব্রাঞ্চের কথাটা আসলো না। পাবলিক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এইটা আপনাদের অ্যাসুরেন্স দিতে পারি। ব্যাংকটির ভরতখালী শাখা থেকে ঋণ উত্তোলনকারী গ্রাহকের সংখ্যা 268 জন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নির্মাণের 2 বছর পরেও ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হচ্ছে না ঢাকার অদূরে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল। ব্যবসায়ীরা বলছেন, জাহাজের শিডিউল না থাকা সহ পরিবহন খরচ বেশি হওয়ার কারণেই তারা এই বন্দর ব্যবহার করতে পারছেন না। এদিকে বন্দরকে পুরো দমে চালু করতে নিয়মিত জাহাজ চলাচল সহ সড়ক পথের উন্নয়ন জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের 55,000 বর্গমিটার ইয়ার্ডের প্রায় পুরোটাই ফাঁকা পড়ে আছে। যেখানে সারি সারি কন্টেইনার থাকার কথা, সেখানে এখন ঘাস আর ফুল গাছের দেখা মিলবে। কোটি টাকা ব্যয়ে অনেক যন্ত্রপাতিও পড়ে আছে অলসভাবে। রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে 2013 সালে প্রায় 340 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় অভ্যন্তরীণ এই নৌ টার্মিনালটি। সড়কপথের চাপ কমাতে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাতে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে নির্মাণ করা হয়েছিল পানগাঁও কন্টেইনার টার্মিনালটি। কিন্তু পণ্য পরিবহনে দীর্ঘ সময় এবং অতিরিক্ত খরচের জন্য নির্মাণের 2 বছর পরও এখনো ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হচ্ছে না এই নৌ টার্মিনালটি। পানগাঁও পোর্টকে চালু করতে হলে জাহাজের শিডিউল নিশ্চিত করতে হবে, অর্থাৎ প্রতিদিন একটা করে জাহাজ ছাড়তে হবে, চট্টগ্রাম থেকে একটা জাহাজ আসতে হবে। যে আমার চট্টগ্রাম থেকে আনতে $100-150 মধ্যে আমি নিয়ে আসতে পারি, আর তারা যদি বলে যে $300 দিতে হবে, $200 দিতে হবে, সেখানে যদি ভাড়াটা যদি এরকম হাই করে রাখা হয় তাহলে কেউ দিবে না। নতুন একটা পোর্টকে চালু করতে গেলে সেখানে ফ্যাসিলিটি কিছু দিতে হবে, অর্থাৎ ইনসেন্টিভ দিতে হবে। শুধুমাত্র বন্দরের অবকাঠামো উন্নয়ন নয়, ঢাকার নিকটের এই বন্দরটিকে জনপ্রিয় করতে দরকার পণ্য আনা নেওয়ার পুরো পদ্ধতির আধুনিকায়ন, এমনটাই মনে করেন অর্থনীতিবিদরা। পানগাঁওয়ের মাধ্যমে নৌ পরিবহনের খরচ কম এবং হয়তো হ্যাসেলও তুলনামূলকভাবে কম। রাস্তাঘাটে বা অবকাঠামোগত যে সমস্ত সীমাবদ্ধতা রয়েছে সেটি কিন্তু দূর করা যায়নি। পানগাঁওকে যদি উপযুক্ত করতে হয় তাহলে যেটি প্রয়োজন যে একজন উদ্যোক্তা তার ফ্যাক্টরি থেকে পানগাঁও পর্যন্ত যেটি এবং ওই বন্দর থেকে পোর্ট পর্যন্ত যাওয়া, এই যে সামগ্রিক যে চ্যানেল, এই পুরো চ্যানেলটিকে একটি ইউনিট হিসেবে চিন্তা করা দরকার। একটি অংশের শুধুমাত্র উন্নতি করার মাধ্যমে উদ্যোক্তাদের এই ধরনের টার্মিনাল ব্যবহার করার জন্য খুব বেশি উৎসাহিত করা যাবে না। 3500 TEUS কন্টেইনার ধারণ ক্ষমতা সম্পন্ন এই বন্দরে এই মুহূর্তে মোবাইল হারবার ক্রেন একটি, স্ট্রাডেল ক্যারিয়ার 2টি, এমটি হ্যান্ডেলার একটি সহ রয়েছে সব ধরনের আধুনিক সুবিধা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 5 শতাধিক মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজে নির্ঘুম রাত কাটাচ্ছেন কুমারপাড়ার প্রতিমা শিল্পীরা। এই অবস্থায় দুর্গা মায়ের আগমনী বার্তায় ভক্তদের মাঝে লেগেছে আনন্দের দোলা। অন্যদিকে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ব্রাহ্মণবাড়িয়ার জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তী তথ্য নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। আকাশে শরতের সাদা মেঘের ভেলা আর দিগন্ত জুড়ে কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের। দশভুজা দেবী দুর্গা মায়ের আগমনী বার্তায় ধরণী আজ পুলকিত। হিন্দু সম্প্রদায়ের এই বৃহৎ উৎসবকে কেন্দ্র করে সবার মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। কারুশিল্পীর পূজা মণ্ডপ তৈরির পাশাপাশি দুর্গা প্রতিমাকে শৈল্পিক রূপ দেওয়ার জন্য মনের মাধুরী দিয়ে নির্ঘুম কাজ করছেন কুমারপাড়ার প্রতিমা শিল্পীরা। আমরা এখন দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে এই ডেট অনুযায়ী আমাদের
প্রতিমা বুঝ দিতে হবে। রাতে দিনে পরিশ্রম করে কাজ করতেছি। মাতৃরূপে প্রকাশ দেবী দুর্গা মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সম্প্রদায়ের ভক্তরা। মা আসছে আমাদের এই দোলাদামে, আমরা খুবই আনন্দিত এবং পুলকিত যে মাকে আমরা সবাই প্রতিবারে নিয়ে বরণ করে নেব। স্বামী সন্তান নিয়ে সবাই নিয়ে খুশি মতে দেখতে পারি মার এই আশীর্বাদ আমরা করি। বছরে একবার মা বাপের বাড়িতে আসে, এই উপলক্ষে আমরা খুব খুশি, খুব আনন্দিত মা যে আসবে। এবছর ব্রাহ্মণবাড়িয়ায় পূজা মণ্ডপের সংখ্যা আগের চেয়ে বাড়বে বলে আশা প্রকাশ করেন জেলা পূজা উদযাপন পরিষদের এই নেতা। বিগত সময়ে 511টা পুজো হয়, এইবারও প্রস্তুতি চলছে। আশা করছি গতবার থেকে কমবে না, বরং কিছু কিছু পূজা বোধহয় বাড়তেও পারে। এদিকে দুর্গোৎসব উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পোশাকি পুলিশের বাইরেও আমাদের আপনারা জানেন সিভিলের ডিএসবি এবং আমাদের ডিবি টিম, তারাও সাদা পোশাকে কন্টিনিউয়াস আমাদের বিভিন্ন এলাকাকে মনিটরিং করে তাদের পেট্রোলিং এবং তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। সনাতন হিন্দু শাস্ত্র মতে দশভুজা দেবী দুর্গা এবছর ঘোড়ায় আগমন এবং ঘোড়ায় চড়েই গমন করবেন, আর এর ফলশ্রুতিতে ঝড় বৃষ্টিতে ছত্রভঙ্গ হবে বসুন্ধরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। খেলার খবর। স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। জেট এয়ারওয়েজের একটির বিমানে বিকেল 4:20 তাদের ঢাকায় পা রাখার কথা রয়েছে। বাংলাদেশ সফরকে সামনে রেখে ভারতে ক্যাম্প করেছে আফগানরা। 23 সেপ্টেম্বর ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হবে তারা। মিরপুরে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে 25 সেপ্টেম্বর। এর আগে দুবার বাংলাদেশ সফরে এশিয়া কাপ খেলেছে আফগানিস্তান। 2014 সালে দু দলের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারালেও টি-20 এশিয়া কাপে টাইগারদের কাছে পাত্তাই পায়নি আফগানরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। মিয়ানমারের শরণার্থী সংকটের স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। নিউ ইয়র্কে বারাক ওবামার শরণার্থী বিষয়ক সম্মেলনে শেখ হাসিনা। উদ্বাস্তুদের মানবিক জীবন ফিরিয়ে দেওয়ার আহ্বান। সাংগঠনিক গোপনীয়তা রক্ষায় কয়েক মাস পরপরই নেতৃত্ব পরিবর্তন করছে নব্য জেএমবি। 5 শীর্ষ নেতাকে ধরলে নিয়ন্ত্রণে আসবে দলটি, দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। ভিসা প্রক্রিয়া নয়াদিল্লিতে স্থানান্তরের পর ব্রিটিশ হাই কমিশনের সিলেট কনস্যুলেট অফিস বন্ধের সিদ্ধান্ত। আবারও কার্যক্রম চালুর দাবি প্রবাসীদের। ছেলের দেয়া আগুনে পোড়া হতভাগ্য বাবা, মারা গেলেন ঢাকা মেডিকেলে। মোটরসাইকেল কিনে না দেয়াতেই ফরিদপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। এবং রাজধানীর গাবতলীর হাটে পশু কিনতে এসে চাঁদাবাজি ও হয়রানির শিকার মাংস ব্যবসায়ীরা। অভিযোগ অস্বীকার হাট কর্তৃপক্ষের। মারমুখী অবস্থানে দুপক্ষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।